সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার আজকে গতিবিদ্যার ষষ্ঠ চ্যাপ্টার আমি শুরু করছি, ষষ্ঠ লেকচার শুরু করছি অর্থাৎ তোমাদের পড়ানোর জন্য। যে লেকচারটায় আমরা গতদিন শেষ করেছিলাম যেখানে, সেটা ছিল হচ্ছে 1 সেকেন্ড পর বস্তুর কণার বেগ এবং ত্বরণ কত এটা নির্ণয় করার একটা পদ্ধতি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। যেখানে আমরা শুরু করছি, অর্থাৎ আমি যদি এক্সকে টি এর সাপেক্ষে একবার ব্যবকলন করি, অর্থাৎ আমরা বেগের সংজ্ঞায় বলতে পারি যে বেগ কি বলতেছে যে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে দেখা যাচ্ছে এখানে সরণকে সময়ের সাপেক্ষে যদি আমরা একবার ব্যবকলন করি তাহলে আমরা পাবো হচ্ছে বেগ। তাহলে আমরা dx ডিভাইডেড বাই dt সমান সমান বেগ লিখতে পারি। তাহলে 3 ধ্রুব সংখ্যা বাইরে থাকবে, পাওয়ারটা সামনে চলে আসবে, t 3 - 1 প্লাস 3 ইন্টু 2 t টু দি পাওয়ার 2 - 1 প্লাস 2 ইন্টু t টু দি পাওয়ার 1 - 1। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। t এর মান 0 বসালে এখান থেকে লিখতে পারতেছি 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। এখন বলতেছে 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ কত। তাহলে বেগ v ইকুয়াল টু, অর্থাৎ 1 সেকেন্ড পর বেগ, 1 সেকেন্ড পরে বেগ v ইকুয়াল টু 9 ইন্টু t, অর্থাৎ t এর মান 1 স্কোয়ার প্লাস 6 ইন্টু 1 প্লাস 2। তাহলে আলটিমেটলি পাই 9 যোগ 6 যোগ হচ্ছে 2, 9 6 15 যোগ 2 17। অর্থাৎ 1 সেকেন্ড পরে বস্তুটির বেগ দাঁড়াবে হচ্ছে 17 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড। এখন একইভাবে আমরা যদি বস্তুটির ত্বরণ বের করতে চাই, তো ত্বরণের সংজ্ঞায় ছিল কি? ত্বরণের সংজ্ঞায় ছিল বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে ত্বরণ a ইকুয়াল টু dv ডিভাইডেড বাই dt। অর্থাৎ আমি যদি বেগকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করি তাহলে আমি কি পাবো? ত্বরণ পাবো। তাহলে আমরা বেগ v ইকুয়াল টু পেয়েছি 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। এই অংশটাকে এখন আমরা ব্যবকলন করব t এর সাপেক্ষে। এই অংশটাকে যদি আমরা t এর সাপেক্ষে ব্যবকলন করি তাহলে দেখো কি দাঁড়ায়। আমি উপরের অংশটুকু একটু মুছে, তোমরা নিচের অংশটুকু আশা রাখি করেছ। আমি যদি এখানে মুছে এই দুই লাইনকে একটু সামনে নিয়ে আসি, অর্থাৎ এখন v ইকুয়াল টু বলা আছে হচ্ছে 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। তাহলে ত্বরণের সংজ্ঞা অনুযায়ী a ইকুয়াল টু আমরা লিখতে পারি dv ডিভাইডেড বাই dt। তাহলে এখন সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করব 9t স্কোয়ার প্লাস 6t প্লাস 2। এখন আমি এই লাইনটা একটু মুছতেছি। তাহলে এখানে ব্যবকলন করলে দাঁড়ায় 2, 9 বাইরে চলে আসবে, 2 ইন্টু t টু দি পাওয়ার 2 - 1 প্লাস 6 ইন্টু t টু দি পাওয়ার 1 - 1 প্লাস 2 এর ব্যবকলন করলে এখানে আমরা 0 লিখতে পারি, কারণ আমরা জানি ধ্রুব সংখ্যার ব্যবকলন হচ্ছে 0। তো এখান থেকে আমরা লিখতে পারি 9 ইন্টু 2 গুণ করলে হয় হচ্ছে 18t প্লাস হচ্ছে 6t টু দি পাওয়ার 0। তো সূচকের নিয়ম অনুযায়ী কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান দাঁড়ায় 1। তাহলে আলটিমেটলি দাঁড়ায় 18t প্লাস 6। তাহলে এখন দেখো, অর্থাৎ ত্বরণ পেলাম 18t প্লাস 6। এখন 1 সেকেন্ড পর বস্তু কণার ত্বরণ 18 ইন্টু হচ্ছে 1 প্লাস 6, 18 আর 6 যোগ করলে হয় 24। তাহলে 24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমাদের সরণটা ছিল, কোনো একটা বস্তুর সরণ ছিল x ইকুয়াল টু 3t কিউব প্লাস 3t স্কোয়ার প্লাস 2t। এই সমীকরণটা থেকে 1 সেকেন্ড পরে বস্তুটির ত্বরণ এবং বেগ, অর্থাৎ বেগ এবং ত্বরণের মান বের করলাম। যেখানে বেগ বেরিয়েছিল 17 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ বের হয়েছে আমার
24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ যদি কোনো বস্তুর সরণ দেয়া থাকে তাহলে তুমি ব্যবকলনীয় পদ্ধতিতে তার ত্বরণ এবং তার বেগ নির্ণয় করতে পারবা। কারণ গতিবিদ্যাতে আমরা এর আগে পড়িয়েছি যে বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে, আর বস্তুর বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে খেয়াল করে দেখো, বস্তুর সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে আমরা কি করলাম, বেগকে সরণকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করেছি, তখন পেয়েছি তার বেগ, আর বেগকে সময়ের সাপেক্ষে একবার ব্যবকলন করেছি, তখন পেয়েছি ত্বরণ। এখন আমরা সমাকলনীয় পদ্ধতিতে বা অন্তরীকরণ পদ্ধতিতে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, এই সম্পর্কগুলো প্রতিপাদন করব। কোন পদ্ধতিতে? সমাকলন পদ্ধতিতে বা ইন্টিগ্রেশন পদ্ধতিতে। ফিজিক্সে তোমাদের ইন্টিগ্রেশন গতিবিদ্যাতে একটু পড়ানো হয়েছে। তারপর আমাদের এখানে যে সূত্রটা লাগবে সেটা আমি একটু করিয়ে দিচ্ছি। এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1। তো সমাকলনের বাংলা, আরেকটা বাংলা হচ্ছে যোগজীকরণ। অর্থাৎ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা একত্রে সমাকলিত করছি, একত্রে যোগ করে দিচ্ছি। হ্যাঁ, অর্থাৎ তোমার কাছে মনে করে 100 চাল আছে বা তোমার কাছে 2 লক্ষ চালের দানা আছে। এখন তুমি যদি সবগুলোকে একত্রিত করো 1 বস্তা চাল পাবে, এইরকম আর কি। অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র সবগুলোকে একত্রিত জড়ো করলে আমরা যে অংশটা পাই সেটা হচ্ছে সমাকলন। তো সমাকলনীয় পদ্ধতিতে আমরা এখন ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটি প্রতিপাদনের চেষ্টা করি, দেখি। তো আমরা একটু আগে ত্বরণের সংজ্ঞা শিখেছি। ত্বরণের সংজ্ঞা ছিল এ ইকুয়াল টু ডিভি ডিভাইডেড বাই ডিটি, বা আমরা বলেছিলাম যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এখন আমি যদি এই অংশটাকে আর গুণ করে দিই, তাহলে আমরা লিখতে পারি ডিভি ইকুয়াল টু হচ্ছে এ ডি টি। আর আমি গুণ করে দিলাম। তো আর গুণ করলাম, একটা বস্তু বা একটা বস্তু কণা আদি অবস্থায় ছিল, আদি অবস্থা থেকে সে যাত্রা শুরু করেছে, আদি অবস্থায় তার বেগ ছিল ভি নট, একটা নির্দিষ্ট সময়, আর সময় গণনার শুরুতে তার সময় ছিল টি ইকুয়াল টু 0। একটা নির্দিষ্ট সময় টি পরে বস্তুটার বেগ ভি বেগ প্রাপ্ত হয়েছে এবং তার সময় হয়েছে টি। তাহলে এই দুই সীমার মধ্যে আমরা এই সমীকরণটাকে সমাকলন করব। তাহলে কোন সীমার মধ্যে সমাকলন করছি? সমাকলন করছি ভি ইকুয়াল টু ভি নট থেকে ভি সীমার মধ্যে এবং টি ইকুয়াল টু 0 থেকে টি সীমার মধ্যে আমরা তাকে সমাকলন করছি। তাহলে দেখো ডিভি এর সমাকলন যদি আমরা করি, তাহলে ডি এখানে ব্যবকলনীয় অপারেটর হিসেবে ব্যবহৃত হয়। আমরা জানি সমাকলন এবং ব্যবকলন হচ্ছে পরস্পরের বিপরীত, তাই ডিভি কে সমাকলন করলে পাবো আমরা ভি। আর এ যেহেতু ধ্রুব ত্বরণে চলছে বা সমত্বরণে চলছে, তাহলে ত্বরণ ধ্রুব সংখ্যা, তাই ত্বরণকে আমরা বাইরে নিয়ে আসছি। একইভাবে আমরা যদি ডিটি কে সমাকলন করি, তাহলে ডি আর ইন্টিগ্রেশন চিহ্ন পরস্পর নাই হয়ে যায়, অর্থাৎ সমাকলন এবং ব্যবকলন পরস্পর বিপরীত, এর জন্য কাটাকাটি গেলে নাই হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধুমাত্র টি। তাহলে দেখি আমরা এখানে সমাকলনটা করলে কি দাঁড়ায়। তাহলে হচ্ছে আমরা পেলাম ভি। তো ভি বসানোর পরে লোয়ার লিমিট হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট, আর উপরে যেই লিমিটটা থাকে তাকে আমরা বলি আপার লিমিট। তো আমাদের সূত্রটা হচ্ছে বসাতে হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে লোয়ার লিমিট 0, আপার লিমিট হয়েছে টি। তাহলে পরের লাইনে আমরা বসাচ্ছি। তো এইখানে যে ভেরিয়েবল বা চলক আছে, চলকের উপর আমরা সব সময় হচ্ছে আমাদের লিমিট বসাবো। তো চলক হচ্ছে ভি, ভি এর উপর লিমিট বসাচ্ছি ভি, আপার লিমিট সূত্রের বিয়োগ লোয়ার লিমিট ইকুয়াল টু এ, আপার লিমিট হচ্ছে টি, লোয়ার লিমিট হচ্ছে 0, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ভি নট ইকুয়াল টু এ টি, বা এখান থেকে লিখতে পারি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি।
তাহলে খেয়াল করে দেখো সমাকলন পদ্ধতিতে আমরা কত সহজে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন করে ফেললাম। অর্থাৎ 9-10 এর আগে তোমরা এটা শিখেছো গতীয় পদ্ধতিতে, বা আমরা বলবো ক্লাসিক্যাল মেকানিক্স পদ্ধতিতে, অর্থাৎ আমরা বলতে পারি যে চিরায়ত পদার্থের বিজ্ঞানে আমরা একটা পদ্ধতিতে সংজ্ঞা শিখে সেখান থেকে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি বা গতির সমীকরণটি প্রতিপাদন করেছিলাম। সেই গতির সমীকরণটি এখন আমরা সমাকলনী পদ্ধতি বা যোগজীকরণ পদ্ধতি বা ইন্টিগ্রেশন পদ্ধতিতে প্রমাণ করলাম। ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন করলাম, যেখানে আমরা ধরে নিয়েছিলাম যে একটা বস্তু যাত্রা শুরু করেছে সমতরণে, যার বেগ ছিল ভি নট, একটা নির্দিষ্ট সময় পরে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে। আদি সময় তার ছিল টি ইকুয়াল টু 0, একটা নির্দিষ্ট সময় পরে তার সময় হয়েছে টি। এই সময়ের মধ্যে তাকে আমরা সমাকলন করলাম। দ্বিতীয় যেই সমাকলনটা করব সেটা হচ্ছে এস ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটি প্রতিপাদন করব। তাহলে আমি একটু সময় দিই, তোমরা একটু লেখো। এস ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটি আমরা প্রতিপাদন করব। এস ইকুয়াল ভি নট প্লাস হাফ এ টি স্কোয়ার, অর্থাৎ এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, যেটা তোমরা 9-10 শিখেছো। এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো ইউ এর জায়গায় এখন আমরা আদি বেগ ভি নট বসাচ্ছি, ভি নট বসিয়ে এই সমীকরণটি প্রতিপাদন করব। তাহলে আমরা আবার শুরু করি ত্বরণের সংজ্ঞায়। তো ত্বরণের সংজ্ঞায় বলতেছে যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। আমরা জানি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি লিখলাম, বা আর আর ই গুণ করে দিলাম। আর আর ই গুণ করলে আমরা লিখতে পারি ডিভি ইকুয়াল টু হচ্ছে এ ডিটি, ডিভি ইকুয়াল টু এ ডিটি। এই 1 নং সমীকরণকে আমরা ভি নট থেকে ভি সীমার মধ্যে যখন সময় টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি, এই সীমার মধ্যে সমাকলন করব। কোন সমীকরণকে? 1 নং সমীকরণকে। তাহলে আমরা এখানে লিমিট বসালাম, ভি নট লোয়ার লিমিট, আপার লিমিট হয়েছে ভি, ডিভি ইকুয়াল টু এ ধ্রুব সংখ্যা বাইরে নিয়ে আসলাম, ডিটি লোয়ার লিমিট টি ইকুয়াল টু 0, আপার লিমিট টি, এই সীমার মধ্যে তাকে আমরা সমাকলন করব। এখন ডিভিকে সমাকলন করলে আমরা পাই ভি। যেই মুহূর্তে সমাকলন শেষ, ইন্টিগ্রেশন শেষ, আমরা লিমিট বসাবো। লিমিট বসানোর নিয়ম লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল টু এ ইন্টু টি লোয়ার লিমিট আপার লিমিট। তো এখান থেকে পেলাম হচ্ছে ভি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়াল টু হচ্ছে এ টি মাইনাস 0, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু ভি নট প্লাস এ টি। অর্থাৎ একটা নির্দিষ্ট পর্যায়ে আমরা এনে রাখলাম, এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি সমীকরণটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। তো এই 2 নং সমীকরণ থেকে এখন আমরা শুরু করব। আমি উপরের অংশটুকু একটু মুছতেছি। 2 নম্বর সমীকরণটা ছিল ভি ইকুয়াল ভি নট প্লাস এ টি। তো বেগের সংজ্ঞায় পড়েছিলাম যে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তো ভি এর পরিবর্তে আমরা ডিএক্স বাই ডিটি বসাতে পারি। তো পরের লাইনে বসিয়ে দিলাম dx ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু হচ্ছে ভি নট প্লাস এ টি। এখন আমরা এটিকে আর আর ই গুণ করে দেব। তাহলে dx ইকুয়াল টু আমাদের দাঁড়াবে ভি নট ডিটি প্লাস এ টি ডিটি। ঠিক আছে? তো একই, অর্থাৎ এখন আমাদের স্মরণ হয়েছে x। তাহলে আমরা যদি কণাটার কথা কল্পনা করি,
কণাটার কথা যদি আমরা কল্পনা করি যে কণাটা কিরকম ছিল, যে একটা কণা যাত্রা শুরু করেছে একটা নির্দিষ্ট সময়, কণাটার আদি অবস্থান ছিল এক্স নট, একটা নির্দিষ্ট সময়ের পরে তার অবস্থান হয়েছে এক্স। আদি অবস্থায় তার সময় ছিল টি ইকুয়াল টু 0, নির্দিষ্ট সময়ের পরে তার সময় হয়েছে টি ইকুয়াল টু টি। তাহলে এই সীমার মধ্যে আমরা তাকে সমাকলন করব। তাহলে এই সমীকরণটাকে অর্থাৎ dx ইকুয়াল টু ভি নট ডিটি প্লাস এ টি ডিটি, এই সমীকরণটাকে আমরা সমাকলন করব। এটাকে আমি 3 নম্বর সমীকরণ দিতে পারি। 3 নং সমীকরণ কে x ইকুয়াল টু এক্স নট থেকে x ইকুয়াল টু এক্স সীমার মধ্যে সমাকলন করে পাই যখন সময় টি ইকুয়াল টু 0 থেকে টি ইকুয়াল টু টি ছিল। এই অংশের মধ্যে তাকে আমরা সমাকলন করছি কি, যে 3 নং সমীকরণকে এক্স ইকুয়াল টু এক্স নট থেকে এক্স ইকুয়াল টু এক্স সীমার মধ্যে সমাকলন করব যখন সময় টি ইকুয়াল টু 0, অর্থাৎ সময় গণনার শুরুতে আদি সময় ছিল 0, তারপরে একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে তার সময় হয়েছে টি। এই সীমার মধ্যে তাকে আমরা সমাকলন করব। তাহলে আমরা এটা লিখে ফেলি, dx ইকুয়াল টু ছিল ভি নট ডিটি প্লাস হচ্ছে এ টি ডিটি। তাহলে সমাকলন করছি এক্স নট থেকে এক্স, আর এখানে ভি নট বাইরে চলে আসবে, শুধু টি আর এক্স এর সমাকলন হবে। তাহলে এখানে আদি 0 থেকে টি, এখানেও ত্বরণ বাইরে চলে আসবে 0 থেকে টি। এই সীমার মধ্যে তাকে আমরা সমাকলন করব। তো dx কে আমরা যদি ইন্টিগ্রেশন করি সেখানে পাই শুধু এক্স, আর হচ্ছে টি ডিটি কে ইন্টিগ্রেশন করি, তাহলে খেয়াল করে দেখো টি এর পাওয়ার হচ্ছে 1, টি এর পাওয়ার কি 1। তাহলে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্রটা ছিল কি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ হচ্ছে এন প্লাস 1। তো এখানেও আমার সেম একইভাবে হবে, এক্স এর পরিবর্তে লিখবো টি, টি টু দি পাওয়ার পাওয়ার হচ্ছে এন এর মান 1, তাহলে সূত্রের 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 1। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি টি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ টি ডিটিকে সমাকলন করলে আমাদের এটা দাঁড়ায়। তাহলে আমরা লিখে ফেলি এক্স কে সমাকলন ডিএক্স কে সমাকলন করলে পাই এক্স, সমাকলন শেষ, লিমিট বসাবো এক্স নট থেকে এক্স ইকুয়াল টু ভি নট বাইরে রয়েছে, টি কে ডিটি কে সমাকলন করলে পাই টি 0 থেকে টি প্লাস এ বাইরে রয়েছে, এটাকে সমাকলন করলে দাঁড়ায় আমাদের এই অংশটা আমরা এখানে করে দিয়েছি। তো আমি সরাসরি লিখছি টি স্কোয়ার ডিভাইডেড বাই 2 0 থেকে টি। তো উপরের অংশটুকু আমি একটু মুছি, এই লাইনটা আমি মুছে দিচ্ছি যেহেতু এই লাইনটা এখানে আছে, তোমরা একটু উঠিয়ে নাও। তো এখন আমরা লিমিট বসাবো। তো লিমিট বসানোর নিয়ম হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে আপার লিমিট এক্স মাইনাস লোয়ার লিমিট এক্স নট ইকুয়াল টু ভি নট ইন্টু আপার লিমিট টি, লোয়ার লিমিট হচ্ছে 0, প্লাস আমি কি করলাম এই 2 কে বাইরে নিয়ে আসলাম, তাহলে হাফ এ, এখানে লিমিট এখনো বসাই নাই, টি স্কোয়ার, তো আপার লিমিট টি লোয়ার লিমিট 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এক্স মাইনাস এক্স নট ইকুয়াল ভি নট টি প্লাস হাফ, এখানে আমরা এখন লিমিট বসাবো। তো লিমিট চলকের উপরে বসাবো, টি তার পাওয়ার আছে 2 মাইনাস 0 তার পাওয়ার হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ, এখানে একটা এ ছিল, এ টি স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সমীকরণটা এর সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এক্স ছিল চূড়ান্ত অবস্থান, এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার,
অর্থাৎ আমরা এস দ্বারা সরণ বুঝিয়েছিলাম, আর এখানে এক্স মাইনাস এক্স নট দ্বারা আমরা দুইটা সরণের পার্থক্য বুঝাচ্ছি। অর্থাৎ শেষ অবস্থার তার অবস্থার কণাটার শেষ অবস্থা বিয়োগ হচ্ছে কণাটার আদি অবস্থা, বা আমরা বলতে পারি শেষ সরণ বিয়োগ হচ্ছে আদি সরণ ইকুয়াল টু হচ্ছে আদি বেগ ইন্টু সময়। দেখো এখানে ছিল আদি বেগ ইউ, এখন আমরা আদি বেগটা নিয়েছি ভি নট, তাহলে ভি নট ইন্টু হচ্ছে টি প্লাস হাফ ইটি স্কোয়ার প্লাস হাফ ইটি স্কোয়ার। তাহলে সমাকলনীয় পদ্ধতিতে আমরা এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ ইটি স্কোয়ার বা এক্স মাইনাস এক্স নট ইকুয়াল ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণটি প্রতিপাদন করলাম। এখন আমরা সর্বশেষ সমীকরণটির প্রতিপাদন করব আজকের, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। তো আমাদের সম্পর্কটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু, তোমরা একটু উঠাও আমি নিচের অংশটুকু থেকে আস্তে আস্তে মুছতে থাকি, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস। এই সম্পর্কটি সমাকলনীয় পদ্ধতিতে আমরা প্রতিপাদন করব। তাহলে কোন সম্পর্কটি? ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু এ এস, এই সমীকরণটি আমরা প্রতিপাদন করব সমাকলন পদ্ধতিতে। তাহলে সমাকলনীয় পদ্ধতিতে আমরা যদি ত্বরণের সংজ্ঞা থেকে শুরু করি, আমাদের ত্বরণ ছিল এ ইকুয়াল টু ডিভি ডিভাইডেড বাই ডিটি। তো বলেছিলাম কি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডিভি ডিভাইডেড বাই ডিএক্স ইন্টু ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। আমি আর কিছুই করি নাই, এই একটু ট্রিক্স খাটিয়েছি, অর্থাৎ এইটাকে এই জাতীয় করার জন্য। তাহলে ডিএক্স ডিএক্স অতিরিক্ত লিখেছি, এই দুটো যদি কাটা দাও তাহলে আবার দেখবে ডিভি বাই ডিটি হয়ে যায়। তো ডিভি ডিভাইডেড বাই ডিএক্স, আর এই এতটুকুর পরিবর্তে ডিএক্স বাই ডিটি, অর্থাৎ আমাদের সংজ্ঞাটা কি ছিল? সংজ্ঞাটা ছিল যে বেগের সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এর পরিবর্তে আমি ভি লিখতে পারি, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডিভি বাই ডিএক্স ইন্টু হচ্ছে ভি। এখন আমি যদি আর আর ই গুণ করে দেই, এ ডিএক্স ইকুয়াল টু দাঁড়াবে ভি ডিভি, এ ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি। তো বস্তুটা যাত্রা শুরু করেছে এখান থেকে, তখন তার আদি বেগ ছিল ভি নট, একটা নির্দিষ্ট সময় পরে সে ভি বেগ প্রাপ্ত হয়েছে। তার আদি সরণ ছিল এক্স নট, একটা নির্দিষ্ট সময়ে সে এক্স সরণ অবস্থানে আছে। আদি সময় গণনার শুরুতে তার সময় ছিল 0, একটা নির্দিষ্ট সময় পরে সে টি সময় প্রাপ্ত হয়েছে। তো এই সমীকরণটাকে, অর্থাৎ এই সমীকরণটাকে আমরা সমাকলন করব। যেহেতু অপারেটর হচ্ছে ডিএক্স, অপারেটর হচ্ছে ডিভি, তাহলে এক্স ইকুয়াল টু এক্স নট থেকে এক্স ইকুয়াল টু এক্স সীমার মধ্যে 1 নং সমীকরণকে সমাকলন করে পাই। কখন? যখন বেগ ভি ইকুয়াল টু ভি নট ছিল এবং শেষ বেগ ভি নট ভি ইকুয়াল টু ভি ছিল। আচ্ছা, আদি বেগ ছিল ভি নট, শেষ বেগ ছিল ভি। এই সীমার মধ্যে আমরা 1 নং সমীকরণকে সমাকলন করব। তাহলে 1 নং সমীকরণ ছিল এটা, আমি উপরের একটু ছোটটুকু একটু মুছে দিচ্ছি। তাহলে সমীকরণটা ছিল এ ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি। তাহলে সমাকলন করছি এক্স নট থেকে এক্স, আর এখানে হচ্ছে ভি থেকে ভি নট থেকে ভি, বা এ এক্স ডিএক্স কে সমাকলন করলে হয় এক্স, লোয়ার লিমিট আপার লিমিট বসিয়ে দিলাম। আর ভি ডিভি দেখো, খেয়াল করে দেখো, ভি ডিভি, তাহলে ভি এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি ভি টু দি পাওয়ার 1 + 1 ডিভাইডেড বাই 1 + 1
অর্থাৎ লিখতে পারি ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভি ডিভিকে আমরা ইন্টিগ্রেশন বা সমাকলন করলে দাঁড়ায় ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2। কিভাবে দাঁড়ায়? কারণ আমার কাছে একটা সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর সূত্র। এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, অর্থাৎ এন এর মান এখানে 1 ছিল, তাহলে 1 যোগ হচ্ছে সূত্রের 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, 1 যোগ 1। তো এইখানে আমরা এটাকে যদি সমাকলন করি তাহলে পাই ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে লিমিট বসিয়ে দিলাম লোয়ার লিমিট আপার লিমিট। এখন প্রায় আমাদের হয়ে গেছে অংশটুকু, খেয়াল করে দেখো আমরা এ এক্স মাইনাস এক্স নট, কারণ সূত্র হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়াল টু হাফ বাইরে নিয়ে আসলাম ভি স্কোয়ার ভি নট ভি, তাহলে এখান থেকে লিখতে পারি এক্স মাইনাস এক্স নট টু হাফ এখানে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা আর আর ই গুণ করতে পারি, আর আর ই গুণ করলে 2 ইন্টু 2a ইন্টু এক্স মাইনাস এক্স নট ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার। তাহলে এখান থেকে সাজিয়ে লিখলে দাঁড়ায় ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2a এক্স মাইনাস এক্স নট। তাহলে এক্স মাইনাস এই যে সমীকরণটা দাঁড়ালো সমাকলনের পদ্ধতিতে, অর্থাৎ এইখানে আমাদের সমীকরণটা ছিল এটা ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এখন আমরা লিখেছি ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2a ইন্টু এক্স মাইনাস এক্স নট, অর্থাৎ এই যে এক্স মাইনাস এক্স নট লিখলাম সেটা হচ্ছে শেষ সরণ বিয়োগ হচ্ছে আদি সরণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা সমাকলনীয় পদ্ধতিতে গতির সমীকরণগুলো অর্থাৎ ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি গতির তিনটা সমীকরণ আমরা প্রতিপাদন করলাম। একটা হচ্ছে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, একটা ছিল এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা ছিল ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। এই তিনটা সমীকরণ সমাকলনীয় পদ্ধতিতে আমরা তোমাদেরকে প্রতিপাদন দেখালাম। তো এই করোনার মধ্যে আমরা তোমাদেরকে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, আশা রাখি তোমরা মনোযোগ সহকারে এই ক্লাসের ভিডিওগুলো আপলোড করে নিচ্ছ এবং দেখছ, এবং কারো যদি কোথাও কোনো সমস্যা হয় ক্লাসের যে কমেন্ট লিঙ্ক আছে সেই কমেন্ট লিঙ্কে কমেন্ট করে জানাবে যে স্যার আমি এই অংশটুকু বুঝিনি। আমাদের প্রত্যেক স্যারই তোমাদের কমেন্ট পড়ে দেখেন, তারা সেখানে সদা দেখছেন যে তোমরা কোনো কমেন্ট করছো কিনা এবং সেই কমেন্ট